হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি তোমাদের সাথে অমিত। আজ আমরা আলোচনা করব ভার্সাই চুক্তির শর্ত আলোচনা করব। এছাড়া আলোচনা করব ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এবং 1918 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর জার্মানি মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করলে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এরপর বিজয়ী শক্তিবর্গের উদ্যোগে ফ্রান্সের প্যারিসে একটি শান্তি সম্মেলন আহুত হয়। বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীর ক্ষয়ক্ষতি নিরাময় করাই ছিল এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য। মিত্রপক্ষ ও তার সহযোগী 32টি দেশের পক্ষে মোট 72 জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। তবে এই সম্মেলনে সর্বেসর্বা ছিল 4টি রাষ্ট্র। আমরা জানি এই সম্মেলনে সর্বেসর্বা ছিল 4টি রাষ্ট্র। এই 4টি রাষ্ট্রের পক্ষে যথাক্রমে ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফরাসি প্রধানমন্ত্রী লর্ড ক্লিমেন্সো, ইটালির প্রধানমন্ত্রী অরল্যান্ডো এবং মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন উপস্থিত ছিলেন। এরা বিগ ফোর নামে অভিহিত হন। এই প্যারিসের শান্তি সম্মেলনে পরাজিত প্রধান শক্তিগুলির সাথে মিত্রপক্ষ পৃথক পৃথক চুক্তি স্বাক্ষর করে। সেই মতো 1 নম্বরে জার্মানির সাথে ভার্সাইয়ের সন্ধি স্বাক্ষর করে, অস্ট্রিয়ার সাথে সেন্ট জার্মেইন এর সন্ধি, হাঙ্গেরির সাথে ট্রিয়ানের সন্ধি এবং বুলগেরিয়ার সাথে নিউলির সন্ধি এবং তুরস্কের সাথে সেভরের সন্ধি স্বাক্ষর করে। এখানে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ভার্সাই সন্ধি। প্যারিসের শান্তি সম্মেলনে ভার্সাই সন্ধি ছিল একটি অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধি। এই সন্ধিটা কিন্তু জার্মানির উপর জোরপূর্বকভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল। জার্মানিকে বলা হচ্ছিল যে প্রথম বিশ্বযুদ্ধের জন্য তুমিই দায়ী, এমন বলে তার উপর জোরপূর্বকভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল যে তাকেই দায়ী করা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিই দায়ী, তার জন্য তাকে যাবতীয় ক্ষতিপূরণ দিতে হবে। প্রথম বিশ্বযুদ্ধে যে ক্ষতি হয়েছে সেই জন্য ক্ষতিপূরণ দিতে হবে, তার সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে দিতে হবে, সেনা প্রশিক্ষণ জার্মানিতে বাধ্যতামূলক ছিল সকল নাগরিকের ক্ষেত্রে, সেটা বন্ধ করে দিতে হবে। বিভিন্ন শর্ত চাপিয়ে দেওয়া হয় যা মিত্রপক্ষ চাপিয়ে দেয়, বিজয়ী মিত্রপক্ষ চাপিয়ে দেয়। যাই হোক, আমরা এখানে নোটস আকারে আলোচনা করব, এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। প্রথমে আসি ভার্সাই চুক্তির শর্তগুলি। প্রথমে আলোচনা করি ভার্সাই চুক্তির শর্ত। প্রথমেই ভূমিকা আলোচনা করি। প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর, প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল 1919 খ্রিস্টাব্দের 28শে জুন, মিত্রশক্তি ও তার সহযোগীদের সঙ্গে জার্মানির ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। আসলে বিজয়ী মিত্রপক্ষ জার্মানিকে ভার্সাই চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করেছিল। জোরপূর্বকভাবে ভার্সাই সন্ধি জার্মানির উপর চাপানো হয়েছিল। সেই অর্থে ভার্সাই চুক্তি ছিল জার্মানির কাছে আরোপিত চুক্তি, জার্মানির উপর আরোপ করা হয়েছিল। এবার আমরা দেখে নেব ভার্সাই সন্ধির শর্তাবলীগুলি। প্রথমে আসবো ভৌগোলিক শর্ত। ভার্সাই সন্ধি অনুসারে জার্মানি 1 নম্বরে ফ্রান্সকে আলসাস ও লোরেইন, 2 নম্বরে বেলজিয়ামকে ইউপেন ও মালমেডি মেরসনেট, 3 নম্বরে ডেনমার্ককে স্লেজভিগ, 4 নম্বরে লাথুনিয়াকে মেমেল বন্দর, 5 নম্বরে পোল্যান্ডকে পোজেন ও পশ্চিম প্রাশিয়া ছেড়ে দিতে বাধ্য হয়। এছাড়া জার্মানির পূর্ব দিকে স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র গঠন করা হয়। 7 নম্বরে বলা হচ্ছে জার্মানির ডানজিগ বন্দরকে উন্মুক্ত বন্দর হিসেবে ঘোষণা করা হয়, ইত্যাদি। এরপরে আমরা দেখব সামরিক শর্ত। জার্মানির সামরিক শক্তিকে নিয়ন্ত্রণে রাখা ও ভবিষ্যতে তার উত্থানের সম্ভাবনাকে নির্মূল করার উদ্দেশ্যে তার
তার উপর বেশ কিছু কঠোর সামরিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপিত হয়। যেমন 1 নম্বরে বলা হচ্ছে জার্মানির জল, স্থল ও বিমান বাহিনীকে ভেঙে দেওয়া হয়। 2 নম্বরে জার্মানির সৈন্য সংখ্যা কমিয়ে 1 লক্ষ করা হয়। 3 নম্বরে জার্মানির যুদ্ধজাহাজগুলি ইংল্যান্ডকে প্রদান করা হয়। 4 নম্বরে রাইন নদীর পশ্চিম তীরস্থ 30 মাইল ব্যাপী এলাকায় জার্মান সামরিক ঘাঁটি ও দুর্গগুলি ভেঙে ফেলা হয়। 5 নম্বরে বলা হচ্ছে জার্মানিতে বাধ্যতামূলক সামরিক শিক্ষা দান নিষিদ্ধ করা হয়। জার্মানিতে আগে কি ছিল না, প্রত্যেকে সামরিক শিক্ষা প্রদান করা হতো প্রত্যেক নাগরিককে। এর ফলে কি হবে না, যুদ্ধের সময় সেনার প্রয়োজন পড়লে সাধারণ মানুষকে কাজে লাগাতে পারবে, যেহেতু তারা প্রশিক্ষণপ্রাপ্ত। জার্মানিতে বাধ্যতামূলক সামরিক শিক্ষাদান নিষিদ্ধ করা হয়। এবার আমরা দেখে নেব অর্থনৈতিক শর্ত দেখে নেব। 3 নম্বরে আমরা অর্থনৈতিক শর্ত দেখে নেব। ভার্সাই সন্ধিতে জার্মানির ওপর বেশ কিছু আর্থিক শর্ত আরোপ করা হয়। যেমন 1 নম্বরে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে জার্মানির ওপর 660 কোটি পাউন্ড অর্থের বোঝা চাপানো হয়। জার্মানিকে বলা হচ্ছে তোমাকে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 660 কোটি পাউন্ড অর্থ দিতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে জার্মানির অধিকাংশ বাণিজ্য বন্দর ইংল্যান্ড ও ফ্রান্সকে প্রদান করা হয়। 3 নম্বরে বলা হচ্ছে জার্মানির কয়লা সমৃদ্ধ সার অঞ্চলটি ফ্রান্সের তথা আন্তর্জাতিক নিয়ন্ত্রণাধীনে রাখা হয়। 4 নম্বরে ফ্রান্স, ইটালি, বেলজিয়াম, লুক্সেমবার্গ প্রভৃতি রাষ্ট্রকে বাধ্যতামূলকভাবে লোহা, কাঠ, রবার ইত্যাদি যোগান দেওয়ার দায়িত্ব জার্মানিকে দেওয়া হয়। তাদেরকে যোগান দিতে বাধ্য করা হয়। লোহা, কাঠ, রবার এসব যোগান দিতে বাধ্য করা হচ্ছে জার্মানিকে। কাদেরকে যোগান দিতে না, ফ্রান্স, ইটালি, বেলজিয়াম, লুক্সেমবার্গ প্রভৃতি রাষ্ট্রকে। 5 নম্বরে বলা হচ্ছে জার্মানির বাজারে মিত্রপক্ষ পণ্য বিক্রিতে অগ্রাধিকার দেওয়া হয়। জার্মানির বাজারে মিত্রপক্ষের পণ্য বিক্রিতে অগ্রাধিকার দেওয়া হয়। 6 নম্বরে বলা হচ্ছে অন্যান্য দেশে জার্মানির বিশেষ বাণিজ্যিক অধিকার বিলোপ করা হয়। এবার আমরা দেখব রাজনৈতিক শর্তগুলো দেখে নেব। 1 নম্বরে ভার্সাই সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকেই দায়ী করা হয়, বলা হচ্ছে যে তুমিই দায়ী প্রথম বিশ্বযুদ্ধের জন্য। 2 নম্বরে যুদ্ধ অপরাধী হিসেবে কাইজার দ্বিতীয় উইলিয়ামকে অভিযুক্ত করে তার বিচারের ব্যবস্থা করা হয়। কাইজার দ্বিতীয় উইলিয়াম কোন দেশে? জার্মানির রাজাদেরকে কাইজার বলা হয়। 3 নম্বর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন লিগ অফ নেশনস, জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়। সেই উড্রো উইলসনের 14 দফা নীতি অনুযায়ী কিন্তু 14 দফা নীতির 14 নম্বর শর্ত অনুযায়ী কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। 4 নম্বরে বলা হচ্ছে পোল্যান্ড, বেলজিয়াম, যুগোস্লাভিয়া ও চেকোস্লোভাকিয়ার স্বাধীনতা স্বীকৃত হয়। এবার আমরা দেখে নেব মূল্যায়ন। ভার্সাই সন্ধিতে জার্মানিকে যুদ্ধ অপরাধী বলে ঘোষণা করা হয়। জার্মানির আপত্তিগুলি নাকচ করে এবং জার্মানিকে বিমান আক্রমণের হুমকি দিয়ে জার্মানির যে আপত্তি করছে ভার্সাই সন্ধি মানবে না, সেই আপত্তিগুলি ভার্সাই সন্ধি মানার ক্ষেত্রে যেসব আপত্তি করছে সেগুলিকে নাকচ করে এবং জার্মানিকে বিমান আক্রমণের হুমকি দিয়ে ভার্সাই সন্ধি স্বাক্ষরে বাধ্য করা হয়। এজন্য জার্মান ঐতিহাসিকরা এই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলে অভিহিত করেন। ঐতিহাসিক E.H. কার বলেছেন, এই জবরদস্তিমূলক সন্ধি পালনের বিষয়ে জার্মানির কোনো নৈতিক বাধ্যবাধকতা ছিল না। ঐতিহাসিক E.H. কার বলেছেন যে এই জবরদস্তিমূলক সন্ধি পালনের বিষয়ে জার্মানির কোনো নৈতিক বাধ্যবাধকতা ছিল না। এই E.H. কারের লেখা একটি অন্যতম গ্রন্থ হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি। যাই হোক, এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন? ভার্সাই সন্ধির
অথবা ভার্সাই সন্ধির সমালোচনা করো। যেহেতু ভার্সাই সন্ধি জার্মানির উপর জোর জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল, জোরপূর্বকভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল। বলা হচ্ছিল যে প্রথম বিশ্বযুদ্ধের জন্য তুমিই দায়ী, তোমাকে এইসব শর্তগুলো মানতে হবে। তার উপর জোরপূর্বকভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল ভার্সাই সন্ধি। এবার আমরা দেখে নেব যে ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন, অথবা ভার্সাই সন্ধির সমালোচনা করো। এই প্রশ্নটি দেখে নেব। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে তার উপর মিত্রশক্তি ভার্সাই সন্ধি চাপিয়ে দেয়। 1919 খ্রিস্টাব্দ ভার্সাই সন্ধিতে জার্মানিকে যুদ্ধাপরাধী ঘোষণা করা হয়। জার্মানির আপত্তিগুলি নাকচ করে এবং জার্মানিকে বিমান আক্রমণের হুমকি দিয়ে ভার্সাই সন্ধি স্বাক্ষরে বাধ্য করা হয়। এজন্য জার্মান ঐতিহাসিকরা এই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলে অভিহিত করেছেন। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। এবং তোমাদের মূল্যবান মতামতগুলি কমেন্টে লেখো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। এবার আমরা দেখে নেব জবরদস্তিমূলক সন্ধি, ভার্সাই সন্ধির সমালোচনা। পয়েন্ট: জার্মান ঐতিহাসিকগণ ভার্সাই সন্ধিকে একতরফা জবরদস্তিমূলক সন্ধি, ম্যাকিয়াভেলির সন্ধি প্রভৃতি নামে অভিহিত করেছেন। কারণ 1 নম্বরে বলা হচ্ছে যে প্রতিহিংসা, 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রতিহিংসা। ভার্সাই সন্ধির শর্তাদি রচনার সময় জার্মান প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। ভার্সাই সন্ধির যখন শর্ত রচনা করা হয় তখন জার্মান প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সন্ধি রচনাকালে মিত্রপক্ষ প্রতিহিংসার মনোভাব নিয়ে কাজ করে। সন্ধি যখন রচনা করছে তখন মিত্রপক্ষ প্রতিহিংসার মনোভাব নিয়ে কাজ করে এবং যুক্তিহীনভাবে জার্মানির আপত্তিগুলি নাকচ করা হয় এবং জার্মানিকে হুমকি দিয়ে জার্মান প্রতিনিধিদের সন্ধি স্বাক্ষরে বাধ্য করা হয়। জার্মানিকে হুমকি দিয়ে জার্মান প্রতিনিধিদের সন্ধি স্বাক্ষরে বাধ্য করা হয়। এবার 2 নম্বর পয়েন্টে আমরা দেখব যে অনুদারতা। যুদ্ধ সৃষ্টির জন্য একমাত্র জার্মানি দায়ী ছিল না। যুদ্ধ কখনো একজনের জন্যই কি হয়? এক হাতে কখনো তালি বাজবে না। যুদ্ধের জন্য বিভিন্ন দেশ দায়ী ছিল, অথচ এর জন্য একমাত্র জার্মানিকে দায়ী করে জার্মানির উপর বিভিন্ন কঠোর শর্ত চাপিয়ে দেওয়া হয়। তাই জার্মানি প্রথম থেকেই এই অপমানজনক সন্ধি ভাঙতে তৎপর হয়ে ওঠে। যেহেতু জার্মানির ওপর বিভিন্ন কঠোর শর্ত চাপিয়ে দেওয়া হয়, তাই জার্মানি প্রথম থেকেই এই অপমানজনক সন্ধি ভাঙতে তৎপর হয়ে ওঠে। এবার আমরা দেখব পরের পয়েন্ট, ন্যায়নীতি লঙ্ঘন। ন্যায়নীতি লঙ্ঘন করে জার্মানির উপর চরম অবিচার করা হয়। মিত্রপক্ষের 1 নম্বরে মিত্রপক্ষের সামরিক শক্তি হ্রাস না করে শুধুমাত্র জার্মানির সামরিক শক্তি হ্রাস করা হয়। মিত্রপক্ষের সামরিক শক্তি হ্রাস করা হয়নি, কেবলমাত্র জার্মানির সামরিক শক্তি হ্রাস করা হয়। বি, জার্মানির উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয়। জার্মানির উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয়। সি, জাতীয়তাবাদ উপেক্ষা করে বহু জার্মান অঞ্চল অজার্মান রাজ্যগুলির সাথে যুক্ত করা হয়। জাতীয়তাবাদ উপেক্ষা করে বহু জার্মান অঞ্চলকে অজার্মান রাজ্যগুলির সাথে যুক্ত করা হয়। এবার আমরা 4 নম্বর পয়েন্টে দেখে নেব বৈষম্যমূলক অর্থনৈতিক শর্ত। জার্মানির অর্থনীতি পঙ্গু করার উদ্দেশ্যে মিত্রশক্তি এ জার্মানির ওপর 660 কোটি পাউন্ড ক্ষতিপূরণ চাপায়। বি, জার্মানির কয়লা সমৃদ্ধ সার অঞ্চল কেড়ে নেয়। সি, জার্মানির বিভিন্ন খনিজ সম্পদ পণ্যের বাজার জলপথ দখল করে নেয়। জার্মানির বিভিন্ন খনিজ সম্পদ পণ্যের বাজার জলপথ দখল করে নেয়। এবার আমরা শেষে মূল্যায়ন দেখে নেব। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারা যায় যুদ্ধবিধ্বস্ত জার্মানিকে
একতরফাভাবে যুদ্ধের অপরাধী ঘোষণা করে তার ওপর বিপুল পরিমাণ ক্ষতিপূরণের বোঝা চাপানো মিত্রপক্ষের অদূরদর্শী পদক্ষেপ। এর ফলে জার্মানি এই সন্ধি ভাঙতে তৎপর হয়ে ওঠে। ঐতিহাসিক ইয়েইচকার বলেছেন, এই জবরদস্তিমূলক সন্ধি পালনের বিষয়ে জার্মানির কোনো নৈতিক বাধ্যবাধকতা ছিল না। যেহেতু এটা জবরদস্তিমূলক সন্ধি, তাই সেটা পালন করতে জার্মানির কোনো নৈতিক বাধ্যবাধকতা ছিল না। ঐতিহাসিক ইয়েইচকার তাহলে কি বলছেন, যে এই জবরদস্তিমূলক সন্ধি পালনের বিষয়ে জার্মানির কোনো নৈতিক বাধ্যবাধকতা ছিল না। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ভার্সাই সন্ধিকে এক বিরাট, অর্থহীন ও অবাস্তব সন্ধি বলে সমালোচনা করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ভার্সাই সন্ধিকে এক বিরাট, অর্থহীন ও অবাস্তব সন্ধি বলে সমালোচনা করেছেন। আজ এ পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।